দিনের রিমান্ডে হাজী সেলিম, স্পিকারের পদত্যাগ, 18 এমপি মন্ত্রী দেশ ত্যাগের দুদকের নিষেধাজ্ঞা। ভারতের মদদে স্বৈরশাসন চালায় হাসিনা, দাবি রিজভীর, বিএনপি নেতা সালাউদ্দিন ও খোকনকে শোকজ। বন্যা কেড়ে নিল 67 প্রাণ, পানি নেমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, বাড়ছে নানা রোগ বালায়, বেহাল সড়ক। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ছাত্র আন্দোলনে রাসেল নামে এক যুবক হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা নিতে থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আর আইডিয়াল কলেজের ছাত্র সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে রাজধানীর ধানমন্ডি থেকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রাসেল নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 36 জনের নামে আরও একটি হত্যা মামলা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে রাজধানীর সিএমএম কোর্টে নিহত রাসেলের ভাই মোহাম্মদ রুবেল বিচারক সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন। মামলাটির এই ব্যাপারে সমস্ত বক্তব্য শুনে এই ফুটওভার ব্রিজের নিচে যে গুলির যে ঘটনা সেটি শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটিকে এফআইআর হিসেবে রুজু করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেন। এখানে আমার ভাইও ছিল, কিন্তু পরে যখন আমার ভাইয়ের লাশ যে আনবো ওটা আনার মতো শক্তি আমার নাইকা, এরকম পরিমাণে গুলি করতেছে। পরে আমরা অন্য ভাইয়ের আমরা ব্যাগে এসে পড়ছি, মানে প্রচুর পরিমাণে গুলি করতেছে। রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দ্বিতীয় ধাপে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রিমান্ড শেষে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত। পূর্বে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। 7 দিন রিমান্ড কমপ্লিট করার পরে আজকে ফার্দার আবার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই হত্যা মামলায় তার পিতা হাজী সেলিম সহ অনেকের বিরুদ্ধে মামলা করে। তার মধ্যে এই মামলায় এজাহার নামীয় আসামি হলো হাজী সেলিম, 25 নম্বর এজাহার নামী আসামি। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছিলেন 10 দিনের। আমরা বলছিলাম যে 10 দিনের যে রিমান্ড চেয়েছিলেন উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারছেন না। যেহেতু কথা বলতে পারছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। জানান, দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে 15 লাখ সরকারি কর্মচারীর সম্পদের হিসাব বিবরণী অনুসন্ধানে 5 সদস্যের একটি কমিটি করা হয়েছে। এর আওতায় থাকবেন সরকারের উপদেষ্টারাও। জানাতুল মোহনার প্রতিবেদন। সরকারে কর্মরত আছেন 15 লাখ কর্মচারী। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত 1 লাইনের নির্দেশনায় সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। জানান, সিনিয়র সচিব থেকে ড্রাইভার সবাইকেই সম্পদের হিসাব জমা দিতে হবে, বাদ যাবেন না উপদেষ্টারাও। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম, তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে। কর্মচারী বলতে একদম যদি সিনিয়র সচিব ঢোকেন অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন, মুখ্য সচিবের থেকে একটা পিয়ন, চৌকিদার, ড্রাইভার। সম্পদের হিসাব বিবরণের সত্যতা অনুসন্ধানে দুদক সচিবকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কিভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি।
আগামী 7 দিনের মধ্যে হিসাব ফর্ম তৈরি করে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শিগগিরই শুরু হবে এর পুনঃতদন্ত। এদিকে আগামী মাসের শুরু বাজেট সংশোধন করা হতে পারে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত জান্নাতুল মোহনার আরও একটি প্রতিবেদনে। এখনো রহস্যে ঘেরা বিডিআর বিদ্রোহ। এটি কি কেবলই সৈনিকদের বিদ্রোহ নাকি অন্য কোনো ষড়যন্ত্র? 15 বছরেও মেলেনি এর সদুত্তর। তবে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। এদিকে চলতি মাসে বা আগামী মাসের শুরুতে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানান অর্থ উপদেষ্টা। ক্যালকুলেশনটা জিডিপি সাধারণত আমাদের প্রোডাকশন মেথডে করে, তাই না? প্রোডাকশন মেথডে করে, বিভিন্ন সেক্টর 19টা সেক্টর করে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই আগামী সেটা প্রেস করার জন্য বলেছি, ওটা আপনি জানতে পারবেন। আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এই ইসের মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই, এই মানি ব্যাগের ভাঁজ হয়ে যাবে, এগুলো হয়। এগুলো আমরা চেষ্টা করেছি, আমার সময় থাকতে টাকাটা আরো ডিউরেবল করা যায় না। অতএব এটা যত তাদের রিপ্লেস করে। সকালে সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুবই নাজুক, এটা দ্রুত পরিবর্তন করা হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতের সহায়তায় শেখ হাসিনা দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিল বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জনগণের শক্তির কাছে ধসে পড়ে ফ্যাসিবাদ সরকার। এদিকে প্রশাসনে থাকা দোষরদের বিচারের আওতায় আনার দাবি জানান দলটির নেতারা। মাঝারুল ইসলামের রিপোর্ট। আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এসালমের মালিকানাধীন গাড়িতে করে নিজ এলাকায় সংবর্ধনা নেওয়ার ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন আলোচিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগ, শাসন বিভাগ সহ দেশের সব অঙ্গন ধ্বংস করেছে ফেসিবাদ সরকার। তাদের দোসরদের মুখোশ উন্মোচনেরও আহ্বান জানান তিনি। 17 বছরে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সমস্ত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সহ দেশের সমস্ত অঙ্গ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ সহ এমনকি ফোর্থ এস্টেট, মিডিয়া সহ সর্বত্র যে আমাদের বিভিন্ন যে পছন্দ হয়েছে, ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে তাদের ফেসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য, সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যা দুর্গতদের জন্য জাতীয়তাবাদী প্রচার দলের ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ভারতের বাংলাদেশ বিরোধী অবস্থানের সমালোচনা করেন তিনি। জানান, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন শেখ হাসিনা। দেশের জনগণ, জনগণের অধিকার, জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা ধরাই কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। তার মানে কি, শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর, এবং বাংলাদেশকে ভারত মনে করবে শেখ হাসিনা আমাদের প্রতিভূ। অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই, একটাই অস্তিত্ব দরকার, শেখ হাসিনার অস্তিত্ব। এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক। আওয়ামী ক্যাডারদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান তিনি। হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। মাঝহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর এই তথ্য জানিয়েছে। চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের
গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে এবং নরসিংদীতে দখলবাজি সহ বিভিন্ন অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে। দেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র, বেড়েছে পানিবাহিত রোগীর সংখ্যা, চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, বেহাল দশা সড়কগুলোর, ভোগান্তিতে রয়েছে বন্যা কবলিতরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নামতে না নামতেই নতুন করে বিপাকে ফেনীবাসী, বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। বেডের সংখ্যা কম থাকায় খোলা আকাশের নিচে থাকছেন রোগীরা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের। আসি স্যালাইন দিছি, ওষুধ দিছি, থাকার কোনো জায়গা নেই। 12টা বাজে আসি এখানে ভর্তি হয়েছি, বসার পর্যন্ত সিট থাকে না অনেক সময়। এখন তো একটা চেয়ার আনি আমার ভাই দিছে। ওরা আমার ফ্যামিলির 2 জন, একজন বাড়িতে আছে, একজন এখানে আছে। আমি ওকে আনি নেই, কারণ এখানে পরিস্থিতি আরো ভয়াবহ, কারণ এখানে রাস্তা থাকতে হয়, গাছতলা থাকতে হয়। এদিকে নোয়াখালীতে দগদগে বন্যার ক্ষত, পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে বেহাল সড়ক। শহরের অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, বেড়েছে ডায়রিয়ার প্রকোপও। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়ার রোগীগুলো যে হারে আসতেছে সে হারে আসলে আমাদের ওষুধের কোনো সংকট নাই। তবে একটা জিনিস হলো আমাদের বেড সংকট আছে। ডায়রিয়ার জন্য আমাদের আসলে অনুমোদিত বেড ছিল 20টা, সেখানে আজকে আমাদের ভর্তি আছে 235 জনের, মানে আর নতুন করে রোগী আসতে আর জায়গা দেওয়ার আসলে সংকুলন নাই। লক্ষ্মীপুরে এখনো নামেনি বন্যার পানি। গত 15 দিন ধরে পানিবন্দী অন্তত 14 লাখ মানুষ। অবশ্য বেশ কিছু জায়গায় কমতে শুরু করেছে ঢলের পানি। বন্যার প্রভাবে কাঁচা বাজার ও মাছের আড়তে কমেছে যোগান। বস্তা প্রতি 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে চালের দাম। মাছের দাম যেমনই হোক, কিন্তু পছন্দ মতন কোনো মাছই তো বাজারে এখন টাকা হইলেও তো আমরা মাছ কিনতে পাবো। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় দৃশ্যমান ক্ষয়ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। বেহাল 78 কিলোমিটার সড়ক। এইবারকার যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা শুধু আমাদের না, আমার অত্র এলাকার যত মানুষজন আছে সবারই, এবং ফসলের জমিন থেকে শুরু করে গড় পড়ছে, এবং গড় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সবজির ক্ষতি হয়েছে, এবং যে হাইওয়ে যে রোডটা আছে আমাদের, যে মৌলভীবাজার থেকে খুরমা পর্যন্ত যে রোডটা আছে, রোডের যে ভাঙ্গনটা হয়েছে, এই ভাঙ্গার কারণে আমাদের এখানে অনেক অ্যাক্সিডেন্টের ডর আছে। এদিকে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কেবল এই সেক্টরেই 100 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ কার্যক্রম। 11 দিনে বন্যার্তদের জন্য অনুদান এসেছে 100 কোটি টাকার বেশি। বন্যা তহবিলের রাত 12টার পর আর কোনো টাকা না পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। ইফতেখার রেজা রিপোর্ট। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে প্রথম ধাপে চিরা, মুড়ি, খেজুর সহ বিভিন্ন রকম শুকনো খাবার দেওয়া হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলে চাল, ডাল, তেল, লবণ সহ রান্নার উপযোগী খাদ্যদ্রব্য বিতরণ করে তারা। ত্রাণ কার্যক্রমে সহযোগিতায় এগিয়ে এসেছেন বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবকরা। এইখানে যারা ভলান্টিয়ার আছে তারা হচ্ছে যে নিজেদের মতো করে নিজেদের কাজ মনে করে কাজটা করে যাচ্ছে, শুধুমাত্র বানবাসী মানুষের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তা আমার খুবই মনের ইচ্ছা ছিল যে আমি একদিন আইসা একটু ওনাদের সাথে, যারা ভলান্টিয়ার সার্ভিস দিতেছে, দিনরাত পরিশ্রম করতেছে, তাদের সাথে একটু সহযোগিতা করার, হাত মেলানো আর কি। অতীতে নানা দুর্যোগের মতো এবারের বন্যাতেও মানুষের ব্যাপক সাড়া পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আমরা আমাদের এলাকায় একটু কালেকশনের করেছিলাম, এখন আমরা এখানে এসেছি যে ওনাদের পাশে দাঁড়িয়ে যদি একটু সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়াতে পারি। সারা বাংলাদেশের মানুষ যেভাবে আমাদের সুনামগঞ্জে সহযোগিতা করছে, ওইখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে ফেনী, নোয়াখালী, ওইখানে যেভাবে মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে সহযোগিতা করবে না, আমরা সুনামগঞ্জের ধর্মবাসী উপজেলা থেকে কিছুটা সাহায্য নিয়ে আসছিলাম। ত্রাণ কার্যক্রমের পর পরবর্তী ধাপে শুরু হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। এজন্য 300 স্বেচ্ছাসেবক নির্বাচন করে ছোট ছোট দল ভাগ করে দুর্গত এলাকায় কাজে নামবে প্রতিষ্ঠানটি। আজকের ভিতরে উপদ্রুত এলাকাগুলো পাঠিয়ে আগামীকালকে বা পরশুর ভিতরে এগুলো বিতরণ শেষ করব।
আমাদের পরশুদিন থেকে আমাদের 1 লক্ষ চালের বস্তা বিতরণ কার্যক্রম শুরু হবে। 2 ধরনের পুনর্বাসন কার্যক্রম করব। যারা গৃহহীন বা গৃহ মেরামত দরকার তাদের জন্য আমরা 30 কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম থাকবে। এর পাশাপাশি যারা কৃষি ব্যবসা বাণিজ্যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ওইখানেও আমাদের 30 কোটি টাকা বাজেট থাকবে। শুধু বন্যায় নয়, জাতির যে কোনো প্রয়োজনে পাশে থাকবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।